আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমাল হতে পারে রাতেই। রোববার আঘাতের আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। সংসদ নির্বাচনের আগে কমপক্ষে দুবার এমপি আনারকে খুনের চেষ্টা হয়, হত্যার আগে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করার তথ্য। বিশ্বে অসাম্প্রদায়িক দেশের দৃষ্টান্ত বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। ধর্ম ব্যবহার করে বিপথে নেওয়ার চেষ্টা করেছিল ৭৫-এর খুনিরা, মন্তব্য। দ্রোহ আর প্রেমের পাশাপাশি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রকৃতিরও কবি। নজরুলের সাহিত্যের বিশাল অংশে প্রকৃতি বন্দনা। নিউ ইয়র্কে ৪ দিনের আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন। বাংলা সাহিত্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে আয়োজন। এবং মাটির লবণাক্ততা বৃদ্ধি সহ নানা কারণে উপকূলে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। সংকট মোকাবেলায় পটুয়াখালীতে কৃষকের ভিন্ন দৃষ্টান্ত। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সাউথ কোরিয়ায় ঘুমের প্রতিযোগিতার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি রাতেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তখন ঘূর্ণিঝড়টির নামকরণ করা হবে রেমাল। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। উপকূলে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জাতুল বাকিকার রিপোর্ট। গত ২০ মে পূর্ব মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়। লঘুচাপটি শুক্রবার রাতে নিম্নচাপ হয়ে শনিবার ভোরে গভীর নিম্নচাপে রূপ নেয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার দুপুরের পর বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করতে পারে। বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ের রূপ পেলে সেটার নাম হবে রিমাল। এখন পর্যন্ত যেটা রয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটার এবং যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। সন্ধ্যার পর থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে থাকা সকল নৌযানকে নিরাপদে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটি এখন পর্যন্ত আমাদের যে গাণিতিক যে মডেল বা আমাদের যে অ্যানালাইসিস রয়েছে, তাতে খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড আছে, এটার মাঝামাঝি দিয়ে এর কেন্দ্রটা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিন্তু আমাদের বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে, সেগুলো কিন্তু বাতাস এবং ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টিপাত, কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আগামীকালকে দুপুরের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় জেলাসমূহগুলোতে অতিক্রম করা শুরু করার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় জেলাগুলোকে প্রস্তুত থাকতে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেছেন, ৮০,০০০ স্বেচ্ছাসেবক ও ৪,০০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সরকার। রাতেই উপকূলীয় এলাকা ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আসতে পারে বলে জানিয়েছেন তিনি। সংসদ নির্বাচনের আগে অন্তত দুবার এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। পারিপার্শ্বিক কারণে তা সফল হয়নি। রিমান্ডে শিমুল ভূঁইয়া সহ অন্যদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উল্লেখ করে গোয়েন্দারা জানিয়েছেন,
নিহত এমপি আনারকে ব্ল্যাকমেইল করতে কলকাতার ওই ফ্ল্যাটে শিলাস্তি রহমানের সাথে আপত্তিকর ছবি তুলেছিল হত্যাকারীরা। হত্যার আগে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় বলেও জানান গোয়েন্দা প্রধান। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সমন্বিত তদন্তের অংশ হিসেবে ঢাকায় এসে চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ, তানবীর ভুঁইয়া ও শিলাস্তি রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ভারতীয় গোয়েন্দা পুলিশ। এবার ভারতে গ্রেপ্তার কসাই জিহাদ সহ অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশের গোয়েন্দারা। হত্যাকাণ্ডের তদন্তে ভারতে যাচ্ছেন গোয়েন্দা প্রধান সহ ডিবির ৩ সদস্য। হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হোন্ডের মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। কি হতে পারে হত্যাকাণ্ডের মোটিভ? সাংবাদিকদের এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, রাজনীতি, আর্থিক লেনদেন ও আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে তদন্ত করছেন তারা। তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই। 3য় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। এমপি আনারের মরদেহের খোঁজে কসাই জিহাদকে নিয়ে এখনও তল্লাশি চালাচ্ছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করেছিল 75-এর খুনিরা। বর্তমান সরকার বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলেছে। সাদি মাহমুদের রিপোর্ট। গত বছরের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর সবচেয়ে পুরনো ও জনপ্রিয় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার। 1 বছরের ব্যবধানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সেখানেই নির্মাণ করা হচ্ছে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নামে 10 তলা ভবন। ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত 8 লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণির নির্মাণ কাজ, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকীকরণ, ধানমন্ডি লেকে নজরুল সরোবর নামে উন্মুক্ত বিনোদন মঞ্চের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক ঢাকা গড়তে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। শুধুমাত্র কারণ বাজার একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে, সেটা না করে আমরা 4 জায়গায় 4টা হোলসেল মার্কেট করে যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে, আবার সহজে মানুষেরা কিনতে পারে এবং পরিবহন করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থা আমরা নিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। আওয়ামী লীগ সবসময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্যদিকে বিএনপি শুধু দেশকে ধ্বংসের দিকে নিতে চায়। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো, আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলার সাজাপ্রাপ্ত আসামি। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। পানি ও বিদ্যুৎ ব্যবহারে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার স্বার্থে আসন্ন কোরবানি ঈদে নির্ধারিত স্থানে পশু কোরবানি করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
শ্রদ্ধা ভালোবাসার নানান আয়োজনে ১২৫তম জন্মবার্ষিকীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছে জাতি। কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতির কবিও ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। প্রকৃতিকে স্পর্শ করেছে হৃদয় দিয়ে, অনুভব করেছেন, ভালোবেসেছেন আপনজনের মতো গভীর মমতায়। তারই প্রতিফলন ঘটেছে সাহিত্যের পরতে পরতে। কাজী নজরুল ইসলামের প্রকৃতি প্রেম নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১২৫তম জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যুদ্ধ সংঘাতময় বিশ্বে কাজী নজরুল ইসলাম আজও প্রাসঙ্গিক। আমরা এখনো দেখছি যে গাজায় মানুষকে হত্যা করা হচ্ছে এবং পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো এই সহযোগিতা করে আসছে। সেই জন্য নজরুলের যে প্রতিবাদ, নজরুলের যে সাম্যবাদের গান, নজরুলের যে যুদ্ধ যাওয়া, এসবগুলো আজও প্রাসঙ্গিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই হবে নজরুলের শ্রদ্ধা ভালোবাসার নানান আয়োজনে ১২৫তম জন্মবার্ষিকীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছে জাতি। কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতিরও কবি ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। প্রকৃতিকে স্পর্শ করেছেন হৃদয় দিয়ে, অনুভব করেছেন, ভালোবেসেছেন আপনজনের মতো গভীর মমতায়। তারই প্রতিফলন ঘটেছে সাহিত্যের পরতে পরতে। কাজী নজরুল ইসলামের প্রকৃতি প্রেম নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। আদিকাল থেকেই প্রকৃতি কখনো মাতৃরূপে মানুষকে আগলে রেখেছে, আবার কখনো মানব মনকে উদ্বেলিত করেছে তার রূপ আর মোহনীয় সৌন্দর্যে। দ্রোহ বা সাম্যের কবি নজরুলও আকুণ্ঠ চিত্তে প্রকৃতির প্রেমে পড়েছিলেন। প্রকৃতির বিচিত্র রূপ তাকে নবসৃষ্টিতে উৎসাহ জুগিয়েছে, প্রতিনিয়ত গড়ে তুলেছে একটু একটু করে। তারই প্রমাণ মেলে দোলনচাপা, ঝিঙে ফুল, ফণী মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। সাহিত্যে তিনি নানাভাবে ফুল, পাখি, গাছের প্রসঙ্গ এনেছেন, কখনো উপমায়, কখনো সরাসরি। নার্গিস কখনো প্রিয়তমা, কখনো ফুল হিসেবে এসেছে তার জীবনে। গানের উপমায়, কথায়, ছন্দে নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। প্রকৃতি বন্দনার পাশাপাশি নজরুলের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের অশনি সংকেত। শত বছর আগেই তিনি রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে, যা আমরা বর্তমান সময়ে উপলব্ধি করছি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে কিভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং পৃথিবীর নিচু অঞ্চল প্লাবিত হতে পারে, তা তিনি ওই সময়েই ধারণা দিয়ে গিয়েছেন। তাই তো নজরুল সাহিত্য আমাদের শেখায় প্রকৃতির প্রতি যত্নবান হতে, প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান নজরুলের প্রকৃতি প্রেম দেখবেন আজ রাত 10:30 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার 33তম আসর শুরু হয়েছে। নিউ ইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 4 দিনের মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী কবি, লেখক, সম্পাদকেরা যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ইফতেখারুল চিশতির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের সুব্রতা গাইনের রিপোর্ট। নিউ ইয়র্কের বইমেলার আসরের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত। উন্মুক্ত প্রাঙ্গণে বইমেলা উদ্বোধনের পর জ্যামাইকা আর্ট সেন্টারের ভেতরের বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে ও প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনের পরবর্তী পর্ব সম্পন্ন করা হয়। মেলা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি নুরুল হুদা। অনুষ্ঠানে ছিলেন বিশিষ্টজনেরা। উত্তর আমেরিকার স্বনামধন্য 40টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। মেলায় এসেছে 10,000 নতুন বই। যত বই তত শব্দ, যত শব্দ তত ধ্বনি, যত ধ্বনি তত অর্থ। বইমেলা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমস্ত প্রোগ্রামগুলো অনুষ্ঠিত করে। কিন্তু আমি সবসময় বলি যে চর্যাপদের আগেও বাঙালি ছিল,
তখনও বাংলা ভাষায় সেই কাব্য রচিত হয়েছে। কচিকাঁচা শিশুগুলো এখন বড় হয়ে উঠেছে বইমেলার বয়সের সাথে সাথে, তারা এখন এই বইমেলাটি আগলে রেখে তারা পরিচালিত করছে। অনুষ্ঠানে বিশ্ব সাহিত্যে বাংলা ভাষার তাৎপর্য তুলে ধরেন বিশিষ্টজনেরা। মুক্তধারা ইচ্ছে করলে এখানে আরো কিছু বই কিভাবে বিভিন্ন লাইব্রেরিতে, এখানকার লাইব্রেরিতে বইগুলো দেওয়া যায় সে ব্যাপারে তারা সাহায্য করতে পারে। ছোট্ট একটা কাউন্টার রাখতে পারে যেখানে মুক্তধারা দোকান তো রয়েছে। যারা লেখক আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এসেছেন, এভাবেই মুক্তধারা এই মেলাটি প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা যে বইমেলাগুলো হয় প্রত্যেক জায়গায় দেখি যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খুব আগ্রহ নিয়ে সেই বই দেখে, বই কেনে, বই পড়ে। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাকে জাতিসংঘে উচ্চারণ করে বলেছিলেন যে এটি আমাদের ভাষা। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা ভাষা, বাংলার প্রকাশনা এবং বাংলার যে সাহিত্য সেটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। উদ্বোধন পর্বে শিশুদের নাচ এবং দলীয় সঙ্গীতের অপূর্ব পরিবেশনা মুগ্ধ করে দর্শক ও শ্রোতাদের। সুব্রত গাইন, চ্যানেল আই। জলবায়ুর বিরূপ প্রভাবে মাটির লবণাক্ততা বৃদ্ধি সহ একাধিক কারণে উপকূলীয় এলাকায় চলতি মৌসুমে তরমুজের আবাদ কমেছে। জেলার অনেক স্থানে সেচের অভাবে ব্যাহত হচ্ছে কৃষির উৎপাদন, এতে বাড়ছে পতিত জমির পরিমাণও। এই সংকট মোকাবেলায় পটুয়াখালীর কলাপাড়ায় 8 জন কৃষক সম্মিলিত উদ্যোগে গড়েছেন ভিন্ন রকম দৃষ্টান্ত। বিস্তারিত জানাচ্ছেন শাহী সিরাজ। পটুয়াখালী জেলার পর্যটন এলাকা কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের পাশে নোয়াপাড়া। এখানে একটি বেসরকারি কোম্পানির 100 বিঘা বালিয়াড়ি জমি পতিত পড়েছিল বছরের পর বছর। মাটির লবণাক্ততা বৃদ্ধি এবং সেচের পানির অভাবে চাষাবাদে প্রায় অনুপযোগী জমিকে এবার চাষের আওতায় এনেছেন স্থানীয় 8 জন কৃষক। পুরো ফসল পর্যন্ত লিজ পর্যন্ত আপনার টোটাল খরচ কত? খরচ আগে ধরেন আবার আপনার 13 লক্ষ টাকা গেছে, তারপরে এখনো আমাদের 15 লক্ষ টাকার মতো খরচ হবে। আয় কত পাবেন আশা করছেন? 60 থেকে 70 লক্ষ টাকার মতো টার্গেট আছে। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে কয়েক ধাপে পাইপের সাহায্যে পানি এনে তারা দূর করেছে সেচের দুষ্প্রাপ্যতা। আমরা এমন থেকে পানি এনে 3 জায়গা অতিরিক্ত এক জায়গা থেকে ফালাই ফিরে আবার সেখানে মেশিন বসাই, ফিরে বসে সেরে এই জায়গায় আনি। ও মানে ওইখান থেকে একখানে কুয়া করে ফেলান? হ্যাঁ, সেখান থেকে আবার একটা বসাই হয়নি। আচ্ছা, সেখান থেকে আবার একটা বসাই এই জায়গায় আনি। 3বার এইখানে পরে এই যে এরকম কুয়া। জি, এই কৌশলে আরো পতিত জমিকে চাষের আওতায় আনা সম্ভব। এই জন্য দরকার উপকূলের কৃষককে লবণ সহিষ্ণু ফসলের জাত সরবরাহ করা এবং ডোবা নালা ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে সেচযোগ্য পানির প্রাপ্যতা বাড়ানো। মাঠের ফসলি ক্ষেতের উপর যে খালগুলো ছিল ছোট ছোট, সেগুলো স্যার ভরাট হয়ে গেছে। এগুলোকে যদি স্যার খনন করা যায় এবং পানি রিজার্ভার যদি বাড়ানো যায়। 10-এর লাঠি 1-এর বোঝা। উপকূলীয় অঞ্চলের এই 8 কৃষক অসম্ভবকে সম্ভব করার জন্যে গড়ে তুলেছেন এক সমন্বিত কৃষি খামার, যার মাধ্যমে উপকূলের এই বিরূপ প্রকৃতিতে ফলাচ্ছেন ফসল, যা হতে পারে এই অঞ্চলের অন্যান্য কৃষকদের জন্য অনুকরণীয়। পটুয়াখালীর কুয়াকাটার নোয়াপাড়া থেকে শাহী সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। আবারও আমন্ত্রণ। বাংলাদেশের সান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নতুন ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। এই প্ল্যান্টের মাধ্যমে বছরে প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদন করতে পারবে কোম্পানিটি। উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এটি ভূমিকা রাখবে বলে মনে করছেন ওষুধ খাতের সংশ্লিষ্টরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ করে তাদের কারখানা স্থাপন করছে। এরই ধারাবাহিকতায় ভারতের সবচেয়ে বড় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের উদ্বোধন করেছে। এই প্ল্যান্টে সর্বাধুনিক প্রযুক্তির সব সুযোগ সুবিধা রয়েছে, যার মাধ্যমে বছরে প্রায় 100 কোটি ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদন করতে পারবে কোম্পানিটি। আয়োজনে বক্তারা বলেন, ভারত ও বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো একসাথে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। Bangladesh and India have been working together for the development of pharmaceutical industry tremendously.
and we received so much of support from many different Indian companies and technology companies for the development of Bangladesh. In addition to the large number of visitors from Bangladesh to India who go for medical treatment, our close engagement in health sector came to the fore during the COVID-19 pandemic. Of the top 10 pharmaceutical products which are sold in the world today, 8 are biosimilars. So these are again areas where both India and Bangladesh have not yet been able to take a big share of the world market. 2 দশক ধরে সান ফার্মা বাংলাদেশের উচ্চমানের ওষুধ সরবরাহ নিশ্চিত করছে। তাদের নতুন প্ল্যান্ট দেশের স্বাস্থ্য খাতে নতুনত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। নিটল টাটা বিশেষ সংবাদ। সাউথ কোরিয়ার হয়ে গেল ব্যতিক্রমী এক প্রতিযোগিতা। পৃথিবীতে সবচেয়ে কম ঘুমানো দেশের মধ্যে সাউথ কোরিয়া অন্যতম। দেশটির কাজপাগল মানুষের বিশ্রাম নেওয়ার অভ্যাস খুবই কম, তাই দেশটির রাজধানী সিউলের হ্যান্ড রিভার পার্কে আয়োজন করা হয় ভিন্ন ধরনের এই প্রতিযোগিতা। আয়োজকেরা জানান, মানুষ বিশ্রাম নেওয়ার বিষয়ে সচেতন এবং ঘুমের সুফল সম্পর্কে জানতে এই আয়োজনে অংশ নেন প্রায় 100 জন প্রতিযোগী। প্রত্যেককে ঘুমাতে হয়েছে 1.5 ঘন্টা। কার ঘুম কত ভালো তা হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কৃষি সংবাদ। কুড়িগ্রামে আঙ্গুরের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। জেলার উলিপুর, ফুলবাড়ী ও সদর উপজেলার কয়েকজন কৃষক বাগানে বিদেশি নানা প্রজাতির আঙ্গুর গাছ লাগিয়েছেন। আঙ্গুরের সাথে মিশ্র ফল গাছও লাগিয়েছেন অনেকে। এখন দেখবেন প্রকৃতির সংবাদ। চাল কলের কালো ধোঁয়া, ছাই আর বর্জ্যের কারণে হুমকিতে পড়েছে দিনাজপুর শহর ও এর আশপাশের পরিবেশ প্রতিবেশ। যত্রতত্র গড়ে ওঠা এসব চাল কলে জনস্বাস্থ্য ক্ষতির পাশাপাশি বিপর্যয় পুরো জীববৈচিত্র্য। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা এই বিষয়ে অভিযোগ ও প্রতিবাদ জানালেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দ্রুত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ জানিয়েছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। খেলার খবর।